ছোট্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল ক্লাস 1 এর অ্যাসাইনমেন্ট নাম্বার 1 ক্লাস অ্যাসাইনমেন্ট আর কি থিওরিটিক্যাল যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনা প্রথম ক্লাস সম্পর্কে বেসিক নলেজ বা ক্লাস অ্যাডপশন আসতেও তো সময় লাগে তাই না ক্লাসের অ্যাডাপ্টিবিলিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সামনে যে লোকটা কথা বলছে তার কথা বুঝতে পারাটাও কিন্তু এক ধরনের বলতে পারেন যে নলেজ পাওয়ার তো এক একজন কিন্তু এক এক স্টাইল পছন্দ করে কথার ধরন চলন বলন রাইট এবং ফ্রিকোয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ রাইট অনেকে একটু লো ফ্রিকোয়েন্সি পছন্দ করে এভারেজ ফ্রিকোয়েন্সি বলে একটা ফ্রিকোয়েন্সি আছে আবার কি স্পিডি বা কথাবার্তার ধরনেও কিন্তু কিছুটা চ্যালেঞ্জ সামনে চলে আসে যেমন কথা বলতে বলতে যদি কিছুক্ষণ কথা বলার পর থেমে যায় কিছু সময় দেয় আমাকে তাহলে আমি বিষয়টা ক্যাচ করতে পারি আর যদি চলতেই থাকে একটা সার্টেন টাইম পর যদি সে পজ দেয় লাইক আমি পজ নিতে পারি 3 মিনিটে সে পজ দিচ্ছে 4 মিনিটে বেসিক্যালি ওই 3 থেকে 4 মিনিট সময় কি ঘটছে সেটা আমি বুঝতে পারবো না আর এটা গ্রো করে একদম ছোটবেলা থেকে এজ 0 থেকে কিন্তু এটা আস্তে আস্তে করে গ্রো করে ক্যাপাবিলিটিটা তো যখনই যার কোনো সমস্যা হবে কোনো একটা বিষয় আপনার মনে হচ্ছে যেন এখন থেকে আমি একদম হারিয়ে যাচ্ছি ক্লাসের মধ্যে সঙ্গে সঙ্গে ওই সময়টায় বোঝার চেষ্টা কম করে নোট করা শুরু করে দেবেন টার্মগুলো লিখে ফেলবেন যে আমি এটা আলোচনা হয়েছে আমি বুঝি নাই রাইট আমি স্কোপ দিব বলার জন্য যে কোনো কিছু বুঝতে পারছেন কিনা নাকি না বুঝেই মাথা নাড়াচ্ছেন রাইট আবার সবকিছু বোঝা গেছে কিনা যদি না বুঝে থাকেন কোশ্চিন করেন ওই নোটটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেয়া হবে প্রতিদিন ক্লাসে কোড দিয়ে দেয়া হবে ক্লাসে এটা গুরুত্বপূর্ণ আর কি যদি ক্লাস ঠিকমতো বোঝাও না যায় তাহলেও কিন্তু ভিডিও দেখে অনেকখানি কভার করে ফেলা সম্ভব তো আপনারা কি বলছেন না বলছেন টার্মগুলো সম্পর্কে তা বলার আগে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বা অবজেক্ট ওরিয়েন্টেড এর পাওয়ার এটা নিয়ে আমি কিছুটা আলোচনায় যাব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর সংবিধান বলা হয় যে ল তৈরি করে এবং সেটাই প্রোগ্রামিং এর ল হয়ে যায় এখনকার দিনে বলা যেতে পারে রাইট তারা যদি কোনো ল বা রুলস সেট করে দেয় সেটা এখন প্রোগ্রামিং এর রুলস হয়ে যায় কারণ কি সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই অবজেক্ট ওরিয়েন্টেড এ কাজ করতে চাচ্ছে রাইট কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এক পাও হাঁটতে পারবেন না অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ছাড়া কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে না আপনি ফ্রি চলতে পারেন বাট আপনি যদি মানুষ সমাজে বেঁচে থাকতে চান বা আপনি সামাজিক জীব হতে চান আপনাকে ওই মডেল ফলো করতেই হবে আদারওয়াইজ আপনাকে আফ্রিকান কিছু বলা হবে তাই না তো বেসিক্যালি আমরা বলে থাকি অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটা যে ল তৈরি করে সেটাই প্রোগ্রামিং ল হিসেবে আসে বাট প্রোগ্রামিং সিনট্যাক্স নিয়ে তারা কাজ করে না মডেল নিয়ে কাজ করে ওভারঅল স্ট্রাকচার নিয়ে তারা কাজ করে ওই স্ট্রাকচার কোনো একটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে গিয়ে ডেফিনেটলি তাদের কিছু রুলস রেগুলেশনস রয়েছে কিছু সিনট্যাক্স থাকবেই সেই সিনট্যাক্স গুলো আমাদের রপ্ত করতে পারতে হবে তো এটার এই অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টটা সেটার মানে পথ চলা শুরু হয়েছে সেই 80-র দশকে 1980 সালের গোড়ার দিকে মাইক্রোসফট সবাই নাম শুনেছেন রাইট উইন্ডোজ অপারেটিং সিস্টেম যাদের সবচেয়ে বড় প্রোডাক্ট বাট তাদের আরো একটা নাম আছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা হিউজ প্ল্যাটফর্ম আছে .NET প্ল্যাটফর্ম বলা হয়ে থাকে এখন সেটা .NET হয়েছে এর আগে কিন্তু বিবর্তন হয়েছে অনেক রাইট .NET প্ল্যাটফর্মের আগে জনপ্রিয় ছিল তার ভিজুয়াল বেসিক রাইট ভিজুয়াল বেসিক থেকে তারা এটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করেছে 1984 সালের দিকে
মোটামুটি একটা কিছু দাঁড় করাতে পারে ভিজুয়াল বেসিকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা। বাট ওটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য কিন্তু অন্যদেরও সাহায্য নিতে হয়েছে, বা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে বেসিক্যালি ওরাকলের কাছ থেকে, যারা পরবর্তীতে জাভা কিনে নিয়েছিল, রাইট, বা কিনে নিয়ে ওনারশিপ দখল করে। সান জাভা তারা পুরোটাই কিনে নেয় 1991-এ, বাট ওরাকল যখন 89-এ আসে ওই পর সময়টুকুতে ওরাকল ডেটাবেস সার্ভারে কিন্তু কমপ্লিট এবং 100% অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ইমপ্লিমেন্ট করতে পারে। যদিও শুরু করে মাইক্রোসফট শুরুতে, বাট শেষ করে কে? ওরাকল। আর ওই সময়ে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জাভা ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড হিসেবেই তারা রূপ দেয়। বাট মাইক্রোসফটও কিন্তু পিছু যায় না, মাইক্রোসফট কিন্তু ধরে থাকে এবং তারাও তাদের একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ C++, যেটাকে বলা হয় স্ট্রাকচার্ড এবং ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেও 100% অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করে, রাইট। সো 100% অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংখ্যা এখন অনেক, বাট শুরুর দিকে কিন্তু তারাই পথ দেখিয়েছে, রাইট। C++ এবং জাভাকে এখনো বলা হয় স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দুইটা ল্যাঙ্গুয়েজের নামই এখনো স্ট্রাকচার্ড আসে, পাইথন বা সি শার্প ওই নামের মধ্যে কিন্তু নেই। তো তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলের বয়স কিন্তু অনেক, তাই না? 30 বছর পার হয়ে 35 বছরে পা দিয়েছে, বা আরো অনেক বেশি আমাদের বয়স হয়তো পার হয়ে যাবে। তো বেসিক্যালি আমার এজেই বলা চলে, হ্যাঁ, কাছাকাছি এজে। তো বেসিক্যালি এই অবজেক্ট ওরিয়েন্টেড যে মডেলটা, যেটা মূলত বলতে পারেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে সাস্টেইন করছে এর ওই পিলারের উপর দাঁড়িয়েই। কারণ পিএসপি কিন্তু নিজে নিজেকে অবজেক্ট ওরিয়েন্টেড করে নাই। আর পিএসপির এখনকার যে অবস্থাটা, র পিএসপি প্রসেস বা পিএসপি যখন শুরু হয়েছিল 97-এ, হাইপারটেক্সট প্রি প্রসেসরের আগে পার্সোনাল এইচ হোম আর পিএইচপি পার্সোনাল হোম পেজ কনসেপ্টে সেটা তারা পরিবর্তন করে হাইপারটেক্সট প্রি প্রসেসরে চলে যায় 1999-এ। আর 2001-এ যখন এর বাণিজ্যিক ইউজ শুরু হয়, তখন কিন্তু তারা ওই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে মাত্র টিকেছিল 4 বছর। তারপরে কিন্তু তারা বাধ্য হয় অবজেক্ট ওরিয়েন্টেড এর যে ক্লাস কনসেপ্ট, রাইট, ইনহেরিটেন্স কনসেপ্ট, ইনক্যাপসুলেশন কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো ইমপ্লিমেন্ট করতে। বাট তারা কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড বা স্ট্রাকচার্ড করে নাই, রাইট। এখনো তাদের উপর প্রেসার আছে, বাট তারা ওই প্রেসারটা নিতেই রাজি না। যখনই কোনো স্ট্রাকচার, তাদের কথা হচ্ছে যে আমি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আমি স্ক্রিপ্টিং এ থাকবো, মূল তাদের টার্মিনোলজি সেটা হচ্ছে স্পিড। তারা এখানে কখনোই কম্প্রোমাইজ করবে না। যদি ল্যাঙ্গুয়েজ বন্ধ হয়ে যাক, বাট স্পিডে তারা কম্প্রোমাইজ করবে না। যারা একটা খুঁটি ধরে দাঁড়িয়ে থাকে তাদের ওখান থেকে সরানো কিন্তু খুবই কঠিন। তারা জানে যে ছেড়ে দিলেই কি শেষ। তো এই যে কনসেপ্টটা, এই কারণেই তারা কিন্তু এখন লিড করছে ওয়েবে ল্যাঙ্গুয়েজ হিসেবে। অ্যারাউন্ড 80% ওয়েব ডেভেলপমেন্টে পিএসপি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, বিশেষ করে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, রাইট। বাট ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি আপনার ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে পিএসপি কিন্তু অনেক পিছিয়ে যাবে, রাইট। 4, 5, 6 নম্বরে চলে যাবে। কারণ জাভা এভরিওয়্যার, পাইথন এভরিওয়্যার, রাইট, জাভাস্ক্রিপ্ট সব ল্যাঙ্গুয়েজের সাথে, CSS3 সকল ল্যাঙ্গুয়েজের সাথে সেটা ইউজ হচ্ছে। ওরাকল, মাইএসকিউএল সবার সাথে আছে সফটওয়্যার ডেভেলপমেন্টে। সো ভ্যারাইটি এরিয়াতে ইউজের ক্ষেত্রে পিএসপি হয়তো অনেক পেছনে, বাট ওয়েবে সবার সামনে মনোপলি অবস্থায় আছে, রাইট। একটাই কারণ কি, স্পিড। সে যেখানে কম্প্রোমাইজ করে না, রাইট। একটা জিনিস একটু খেয়াল রাখবেন, বা যদি আমরা ধরেই নেই যে যার সাইজ বেশি বড়, যার ওয়েট বেশি, সে আস্তেই দৌড়াবে, তাই না? সে যদি আস্তে আস্তে করে ওয়েট গেইন করে, তার স্পিড ডেফিনেটলি কমতে থাকবে, সে যতই ট্রেনিং করুক না কেন, রাইট। এই কারণে দেখবেন যেন যারা স্প্রিন্টার, তারা 30 বছরের আগেই অবসরে চলে যায়, তাই না? ম্যাক্সিমাম হয়তো 32-33 পর্যন্ত তারা টিকে থাকতে পারে। আদারওয়াইজ কি, ওদের স্পিড অটোমেটিক কমে আসে। কারণ কি, যখন 30 পার হয় হাড়িগুলো মোটা হতে থাকে, অটোমেটিক শরীরের সাইজ
বাড়তে থাকে। আর যদি সেটা না হয় সেটা অসুস্থতা, মানুষ ভেতরে ভেতরে যে অসুখে আছে সেটা বোঝা যায়। আপনি যদি খেয়াল করে দেখেন আপনার 29 এর কোনো ইমেজ আর 31 এর ইমেজ, আপনি একটু ভয় পেয়ে যাবেন, আসলে এটা কি হলো। একই পরিস্থিতি ঘটবে যখন আপনি 40 ক্রস করবেন, আবার 50 তে আরেকটা পরিবর্তন, 60 তে বা 56-7 এর দিকে আরেকটা পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন 12 থেকে 16, তারপরে 21-এ যেতে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আসে। খেয়াল করেছেন? একটু খেয়াল করে দেখবেন বিষয়গুলো। বাই দ্য ওয়ে, আমি যেটা বলছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বা অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি টোটালি বা 100% অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যায় না, সে স্ট্রাকচারড না, অ্যাবনর্মাল টাইপের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? তার মূল টার্গেট কি? স্পিড। যা করব দ্রুত গতিতে করব, যে কোনো প্রবলেম মুহূর্তের মধ্যে সলভ করে দিব, রাইট? রান করে দিব, এটা হচ্ছে তার মূল টার্গেট। তো যে কারণে এখনকার দিনে বড় বড় অ্যাপ্লিকেশন প্ল্যান করতে পারছে ক্রোরস অফ ইউজারকে একসাথে বা কনকারেন্টলি সাপোর্ট দেওয়ার জন্য। যদি পিএসপি এই কনসেপ্টে টিকে না থাকতো, যদি সে ওই ফেসবুক, অ্যামাজন, ইবে বা বড় বড় জায়ান্টদের প্রেসারে পড়ে সে যদি 2006-7 সালে স্ট্রাকচারড হয়ে যেত, তাহলে হয়তো ফেসবুক 200 কোটি ইউজারকে টানতে পারতো না। মুহূর্তে সে 40 থেকে 50 কোটি ইউজারকে সাপোর্ট দিতে পারতো না, কারণ ফেসবুক পিএসপি তে আছে। আর পিএসপি যদি স্ট্রাকচারড হয়ে যেত, তখন কিন্তু এত ইউজার নিয়ে তার পক্ষে চলা সম্ভব ছিল না, রাইট? কোন ল্যাঙ্গুয়েজই পারবে না, জাভা, সি শার্প, নোবডি, রাইট, একসাথে এত ইউজারকে সাপোর্ট দেওয়া। যদি আপনি বলেন যে আমি 1 crore ইউজার নিয়ে জাভা অ্যাপ্লিকেশন চালাবে, টিপ দিয়ে বসে থাকতে হবে। আপনি ঘুরে এসে চাটা খেয়ে এসেও বসে থাকতে পারেন, তারপরেও অ্যান্সার আসবে। বেটার ল্যাঙ্গুয়েজ, মাছ বেটার ল্যাঙ্গুয়েজ, আমি বলবো যে ওই ল্যাঙ্গুয়েজের উপরে কোনো ল্যাঙ্গুয়েজ নেই, বাট সে স্লো, রাইট? সিকিউর, ডেফিনেটলি সিকিউরিটির জন্য তো অনেক কিছুই করার দরকার আছে, অনেক ব্লকেজ বসাতে হবে না? হ্যাঁ, আপনি যদি প্রাইম মিনিস্টারের রুমে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান, কয়টা রাস্তা পার হয়ে যেতে হবে যেখানে সিকিউরিটি গার্ড আপনাকে ধরবে? ডেফিনেটলি অনেকগুলো, কারণ সে হাইলি সিকিউর জায়গাতে থাকে। বোঝা যাচ্ছে? আর আপনি আপনার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছেন, গেলেন, দেখা করলেন, শেষ। যেতে যতটুকু সময়, আর ওখানে যেতে অনেক সময় হাতে নিয়ে যেতে হবে আপনাকে, কারণ সিকিউরিটি গার্ডই আপনাকে অনেক কোশ্চিন পত্র করবে, চেক টেক করবে, তারপরে আপনাকে যেতে দেবে। বিষয়টা বোঝা যাচ্ছে? তো সিকিউরিটি এনশিওর করার জন্য, হিউজ লাইব্রেরি মেইনটেইন ম্যানেজ করার জন্য, মেমোরির ইউজ অনেক বেশি হওয়ার জন্য, নিজের সাইজটা যেহেতু অনেক বড়, স্ট্রাকচার করতে কি সাইজ লাগে না? একটা স্ট্রাকচার বানাতে তো ডেফিনেটলি সাইজ লাগে। মনে করেন অফিসিয়াল স্ট্রাকচার, দারোয়ান আছে, ইয়েসম্যান আছে, রিসিপশন আছে, ডিপার্টমেন্টাল হেড আছে, তারপরে ম্যানেজার আছে, দেন তার উপরে এমডি গুলো আছে, তারপরে সিইও সাহেব আছে। কারণ কেউ যদি সরাসরি সিইওর সঙ্গে দেখা করতে আসেও পারবে, সিইও যাকে চিনে না, সিইওর কাছে অ্যাপয়েন্টমেন্ট নাই, ওর অ্যাপয়েন্টমেন্ট নিতেই 7 দিন লেগে যাবে, 7 পাক দিতে হবে, স্লো প্রসেস। বিষয়টা বোঝা যাচ্ছে? এবং সেটা যদি সরকারি পর্যায়ের কোনো জায়গা হয়, ওই সিইও পর্যন্ত যদি তার 1 বছর লেগে যাবে, যেটাকে আমরা সচিব বলি ফর এক্সাম্পল, রাইট? হয়তো সে দেখাই পাবে না। বাট যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশন হয়, সেখানে যদি অনেকগুলো স্ট্রাকচার না থাকে, আসবে, দেখা করবে, কথা বলবে, চলে যাবে। ক্লিয়ার? সো বেসিক্যালি পিএসপি 5 যখন আসে, পিএসপি 4.2 থেকে বাণিজ্যিক হয়েছে, 5 যখন আসে, 5 এ এসে তারা প্রোগ্রামিং এর অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য ইমপ্লিমেন্ট করার জন্য যে সিনট্যাক্স গুলো, অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, নেম স্পেসিং, পরে আসে ইন্টারফেস, রাইট? যে বিষয়গুলো অবজেক্ট ওরিয়েন্টেড মডেলকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেটা তারা যুক্ত করে। তার আগ পর্যন্ত অবজেক্ট ওরিয়েন্টেড এর অও পিএসপি তে ছিল না।
রাইট? প্রেসার কেন বলি? পিএসপি দিয়ে ওই সময়টায় বড় কোনো অ্যাপ্লিকেশন প্ল্যান করা ছিল খুবই দুরূহ ব্যাপার, রাইট? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সিম্পলি পার্সোনাল হোম পেজ কনসেপ্টে আছে, যে যার মতো কাজ করতে পারে, যেভাবে খুশি সেভাবে আউটপুট দেখাতে পারে। বড় প্রজেক্ট তার থেকে এক্সপেক্ট করাটা খুব কঠিন। বিগ ভলিউমের বিগ বাজেটের বড় প্রজেক্ট একাধিক লোক নিয়ে করতে যাওয়াটা অনেক পেইনফুল ছিল ওই সময়ের জন্য। সবকিছু অগোছালো হয়ে যেত, যে যার মতো ইচ্ছা মতো স্টাইল নিয়ে কাজ করতো, কারণ ওর ভেতরে কোনো মডেলই ছিল না, রাইট? সো বেসিক্যালি ওই সময়টাতে ডটনেট কিন্তু অনেক আগে থেকে এবং ওয়েবের সকল এরিয়ায় দখল করে ফেলেছিল ডটনেট এবং জাভা, এবং 2003-4 সাল পর্যন্ত তারা ব্যাপক বিজনেস করেছে ওই সময়টাতে। যেমন এখন পিএসপি মার্কেট 80%, ওই সময় ডটনেটের মার্কেট ছিল 80% এর মতো, জাভা 10-12%, 15%, পিএসপি মাত্র উঠে আসে। পাইথন ওয়েবে তেমনটা নেই, অন্যান্য সেক্টরগুলোতে কাজ করছে। তো পিএসপি যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করে এবং তখন শুরুর দিকে বড় বড় প্রজেক্টগুলো যেগুলো অ্যাকচুয়ালি বিগ ভলিউমের ইউজারের দিকে ফোকাস করছে, তারা বেসিক্যালি ডটনেট প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশন দিয়ে তেমনটা সুবিধা করতে পারছিল না, রাইট? হিউজ ইউজারের প্রেসার তারা নিতে পারে না এবং এটাকে কাস্টমাইজ বা এটাকে দিয়ে স্পিড ইন্টারাপশনও পসিবল হচ্ছিল না। স্পিড লিমিট করা, ওই স্পিডই করা, ফাস্টার করাটাও সম্ভবপর হচ্ছিল না জাভা বা ডটনেট অ্যাপ্লিকেশন। যেখান থেকে যারা হয়তো 10 বছর 15 বছর পরে চিন্তা ভাবনা করে, তারা তখনই বুঝে গিয়েছিল যে এই অ্যাপ্লিকেশন গুলো যদি এখানে থাকে আমরা হয়তো ইউজারকে স্যাটিসফাইড করতে পারবো না। দ্যাটস ওয়াই 2003-4 সেশনে সকল মেগা জায়ান্টরা পিএসপি তে একসাথে হুড়মুড় করে কনভার্ট হওয়া শুরু করে। ওই সময় তো গুগল তার সকল অ্যাপ্লিকেশন এক্সেপ্ট google.com ছাড়া সবকিছুকে পিএসপি তে কনভার্ট করে ফেলে। তারা ভবিষ্যৎ চিনে। এখনো তারা 10 বছর পরে মার্কেট কি হবে তার দখলে নেওয়ার জন্য যা যা করা দরকার পুরো দমে লেগে গেছে 10 বছর 15 বছরের প্ল্যান নিয়ে। কারা ওখানে মার্কেটে টিকবে, কারা লিড করবে, সেগুলো নিয়ে তারা কিন্তু ডেফিনেটলি কাজ করা শুরু করেছে এবং মার্কেটের যাচাই বাছাইও তারা সব, মানে যেটা ফিনান্সিয়াল অ্যানালাইসিস বলে, সেগুলো কিন্তু তাদের করা সারা অবস্থায় আছে। তো অ্যামাজন বিগ নেম ওই সময়কার, গুগল বিগ নেম উঠে আসছে আর কি তখন, গুগল মাত্র। তো তারপরে ইবে ছিল ওই সময়কার জায়ান্ট, এবং বড় বড় জায়ান্টরা কিন্তু ওই সময় কনভার্সনের দিকে ঝুঁকে যায়। বাট প্রবলেম ইজ দ্যাট যে বড় অ্যাপ্লিকেশন গুলো কনভার্ট করতে গিয়ে তারা দেখে এটা মিসম্যাচড হয়ে যাচ্ছে, অ্যাবনর্মাল বিহেভ করছে, এবং টিম যদি ঠিকঠাক মতো না থাকে, টিম থেকে যদি একজন দুইজন ছুটে যায়, সব হুড়মুড় করে ভেঙে পড়ছে। যেহেতু কোনো স্ট্রাকচার নেই, সব ডিপেন্ড করছে ডেভেলপারদের উপরে। আবার অগোছালো কাজগুলো এক জায়গায় ম্যানেজ করে বড় কিছু প্ল্যান করাটাও ডিফিকাল্ট হচ্ছে। ওই সময় তারা প্রেসারাইজ করতে থাকে পিএসপি ল্যাঙ্গুয়েজকে, তারা যেন এটাকে স্ট্রাকচার্ড করে, স্ট্রাকচার্ড না করলেও যেন তারা এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড করে, রাইট? যখন কোনো কিছুতেই মানানো যায় নাই, শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড এর সিনট্যাক্স গুলো তারা দিতে রাজি হয়েছে, তখন যেটা করে যে জায়ান্টরা ফাইন্যান্স করে বড় বড় ব্রেইনি লোকজনকে, তোমরা, ওরা তো শুনছে না, তোমরা একটা কিছু করো। তোমরা একটা কিছু করো বলতে যে ল্যাঙ্গুয়েজকে তুমি ইউজ করো, বিকজ ভেরি ফাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকেই আমরা, তারা যদি নিজেরা না মানে, ওদেরকে ফাইন্যান্স না করে ভিন্ন কোম্পানিকে ফাইন্যান্স করবে যারা একটি স্ট্রাকচারাল কিছু দাঁড় করাবে। 2004 থেকেই ফাইন্যান্স করা শুরু হয় ফ্রেমওয়ার্কের কনসেপ্টে। তারা পিএসপি ইউজ করবে, বাট পিএসপি কে কাঠামোতে নিয়ে আসবে। যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড এর সিনট্যাক্স গুলো চলে আসে, তারা ওটাকে প্রপার স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করে দেবে, যাতে সবাই একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করতে বাধ্য হয়। এবং এই কনসেপ্টটা ওই কোম্পানির মধ্যে থেকেই কিন্তু গ্রো করে, এবং পরে বড় বড় কিছু কোম্পানির সাপোর্টে 10 জন 15 জন বিগ নেমস দিয়ে আছে আপনাদের। আচ্ছা, যা বলছিলাম যে ওই সময় ইনভেস্ট করে
তারা যেটা করে স্ট্রাকচার্ড পদ্ধতিতে ফ্রেমওয়ার্কের ইমপ্লিমেন্ট করে। ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে কেন, সেখানে আপনি যখন কাজ করতে যাবেন বেঁধে দেওয়া রুলস ফলো করতে হবে এবং সে টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে সবকিছু ম্যানেজ করে এবং রুলস গুলো ফলো করে প্রত্যেকে একটা নির্দিষ্ট প্যাটার্নে, যে ডিজাইন প্যাটার্নটা হচ্ছে এমভিসি, ওই স্টাইলে কাজ করে প্রজেক্টের কাজ সম্পন্ন করবে। কেউ যদি একটা সিট থেকে উঠে যায়, ভিন্নজনকে ওই সিটে বসালে সে যদি ওই স্ট্রাকচারটা জানে খুব সহজে সেটাকে রপ্ত করে নিতে পারবে। রাইট? কাজের ধরন কি সেম, স্ট্রাকচার কি সেম, তো সেই ক্ষেত্রে টাইম লস হওয়ার সম্ভাবনা অনেকটা কমে আসে। রাইট? এবং স্ট্রাকচার্ড হওয়াতে বেনিফিট পায়, যেটা নিয়ে ফার্দার প্ল্যান করাটা অনেক বেশি ইজি হয়ে যায়, ভেঙে পড়ার সম্ভাবনাও কম থাকে। দ্যাটস ওয়াই ওই 2 বছরের ডেভেলপমেন্ট শেষে যে আউটকামস আসে 2005 এর শেষে, জেন ফ্রেমওয়ার্ক, কোডিগনেটর ফ্রেমওয়ার্ক এবং কেক পেস্ট্রি ফ্রেমওয়ার্ক নামে 3টা ফ্রেমওয়ার্ক আত্মপ্রকাশ করে ওই সময়টাতে। রাইট? এবং যে ফ্রেমওয়ার্ক গুলো আত্মপ্রকাশ করে এর মধ্যে সবাই কিন্তু মার্কেটে খুব ভালোই নাম করায় এবং ভালো কাজ করে। স্টিল কোডিগনেটর ফ্রেমওয়ার্ক আফটার 12 ইয়ার্স কিন্তু সে লিডিং ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে একটা, মোস্ট স্টেবল এবং মোস্ট ফাস্টার ফ্রেমওয়ার্ক বলা হয়ে থাকে। জেন পড়ে গেছে, জেন ইটস স্লো, রাইট, আদার্স কম্পারেটিভলি অন্যান্য ফ্রেমওয়ার্কের তুলনায়। কেক পিএসপিও অতটা ইউজ এখন আর হচ্ছে না। এর পরবর্তীতে যে ফ্রেমওয়ার্ক গুলো আসে তার মধ্যে এখনো টিকে আছে সিম্ফনি, যেটা 2006-07 এ রিলিজ হয় এবং সিম্ফনি মোস্টলি সেল হয়ে গেছে বলতে পারেন ল্যারাভেলের কাছে, বাট স্বতন্ত্রভাবে তারাও ফ্রেমওয়ার্ক হিসেবে আছে। যদিও 12-15 বা 20টা মতো ফ্রেমওয়ার্ক আছে, জনপ্রিয় ফ্রেমওয়ার্কের সংখ্যা কিন্তু হাতে গোনা কয়েকটা। এবং যদি আমরা বলি বিগ নেমস, তখন যদি ফার্স্ট 3টা ফ্রেমওয়ার্কের আমরা নাম বলি তাহলে ল্যারাভেল, কোডিগনেটর এবং ওয়াইআই ফ্রেমওয়ার্কের নামই আসবে। এখন ওয়ার্ল্ড ওয়াইড যে 3টা ফ্রেমওয়ার্ক চলছে, সিম্ফনিটাও আছে এই লিস্টে টপ 5 এর মধ্যে। তো সবকিছুর মূলে কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, যেটাকে আমি বোঝাতে চাচ্ছি। আর সহজভাবে আমরা বলতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি। অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা হচ্ছে ঠিক তাই, এটা হচ্ছে যে লাইক অবজেক্ট ওরিয়েন্টেড, আমি যদি প্রোগ্রামিং আর লাইফস্টাইলের সাথে চিন্তা করি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে ফ্যামিলি লাইফ, আর র প্রোগ্রামিং, র পিএসপি প্রোগ্রামিং হচ্ছে হোস্টেল লাইফ। ওকে? অবজেক্ট ওরিয়েন্টেড কি স্ট্রাকচার্ড, সিকিউর, আর র প্রসেস আনস্ট্রাকচার্ড এবং এর ভেতরে সিকিউরিটির বালাই পর্যন্ত নাই। ক্লিয়ার? আপনি ফ্যামিলি আছে, আপনি অনেকখানি সিকিউর, আপনি ফ্যামিলি থেকে বের হয়ে আসেন, আপনাকে ধ্বংস করে দেবে। কারা দেবে আপনি এখন হয়তো বুঝতে পারছেন না, কারণ আপনি এমন ভাবে সিকিউরিটির মধ্যে আছেন এটা চিন্তা করারই কোনো স্কোপ নেই। রাইট? সো এখন আপনারা আমাকে বলবেন 2 মিনিট করে করে অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি। রুবেল, বাংলাতে বলবেন, আমাকে বুঝিয়ে বলবেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো পুরো একটা স্ট্রাকচার, এটা অর্গানাইজ করার জন্য একটা উইক লেভেল টু দিলে এটা অর্গানাইজ করা। এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তিনটে মূল বৈশিষ্ট্য হলো ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন এবং পলিমারাইজেশন। ইনহেরিটেন্স একই জিনিসের বৃদ্ধি করা, মানে একটা ক্লাস এক্সটেনশন করে আরো বাড়ানো, মানে শুধু পুরো আস্তে আস্তে বড় করা। ইনহেরিটেন্স এনক্যাপসুলেশনটা হলো কোড বা ভেরিয়েবলের হাইড করা, অন্য ক্লাস যাতে এটা ইউজ না করতে পারে, এটা ক্যাপসুলের মতো একটা ব্লক করা। পলিমারাইজেশন একই জিনিসের বহু ব্যবহার, আমরা ফাংশন বা ক্লাসে বারবার না করে খুঁজতে হবে, এটা বারবার ইউজ করবো। আমি ক্লাসটা সম্পর্কে পরে বুঝবো। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড
এক কথায় বলা যেতে পারে এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা স্ট্রাকচার। আচ্ছা, এবং তারা যে রুলস দেয় ওটা প্রোগ্রামিং এরই রুলস হিসেবে গণ্য হয়, তাই না? এটা আমি বলছিলাম। আপনি একটু বলেন, নামটা বলেন, ট্যাগ নাম বলেন। সাইফুল, বলেন। যে কোনো ল্যাঙ্গুয়েজকে অবজেক্ট ওরিয়েন্টেড বলা যাবে যদি তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে। তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য একটা ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন হচ্ছে ডাটাকে প্রোটেক্ট করা, যাতে অন্য কোনো ক্লাস বা ইউজ করতে না পারে, অন্য আদার ইন্টারফেস ইউজ করতে না পারে, সেটা প্রোটেক্ট করে ইনক্যাপসুলেশন। আর ইনহেরিটেন্স হচ্ছে যদি একাধিক ক্লাস থাকে তাহলে এক ক্লাস থেকে আরেক ক্লাসের বৈশিষ্ট্য ইউজ করার জন্য ইনহেরিটেন্স বিষয়টা ধারণটা। এটা হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে বহুরূপী। একটা একটা জিনিসকে বারবার ডিমান্ড না করে কমানোর জন্য আমি ভেতরকার ফাংশনালিটি নিয়ে অত কিছু বুঝতে চাচ্ছি না, আমার মাথায় ধরছে না এগুলো। আমি জাস্ট ওভারঅল বিষয়টা যাচ্ছি যে অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি। এটা তো টার্মিনোলজি, তার কাজের ধরন বরণ, সে তার মতো তার স্টাইলে লেখা ঝোঁকা আছে, আমি দেখে করে দিলাম। জাস্ট ওভারভিউটা জানতে চাচ্ছি যে অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়। যে পিছন থেকে যখন একটা বললো যে স্ট্রাকচার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা স্ট্রাকচার, হ্যাঁ, এরকম একটা কিছু, তার সাথে যদি আর দু একটা কথা বলা যায়। মূলত ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইন্টারফেস, এই চারটা বৈশিষ্ট্য থাকবে এই স্ট্রাকচারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ওকে, আপনি একটু বলেন প্রণব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং একটা স্ট্রাকচার। প্রোগ্রামিং এ ক্লাস, অবজেক্ট, প্রপার্টিজ, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, কনস্ট্রাক্টর, এই অংশগুলো থাকে। ক্লাস হচ্ছে এখানে অবজেক্টের ডেফিনেশন গুলো থাকে ক্লাসের ভিতরে। আর আমরা যখন কোনো ক্লাসকে কল করতে, ক্লাসকে যখন আমরা মানে ইউজ করতে যাই আর কি, তখন এটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। অবজেক্ট হচ্ছে কি ক্লাসের ইনস্ট্যান্স আর কি। আর হচ্ছে অবজেক্টের ভিতরে কিছু ফাংশন ডিফাইন করা থাকে, যেটাকে আমরা মেথড নামেও মানে কল করি। আর অবজেক্টটা হচ্ছে ক্লাসের ইনস্ট্যান্স, ক্লাসের ইনস্ট্যান্স হচ্ছে অবজেক্ট। সেই ইনস্ট্যান্সটা হচ্ছে অবজেক্ট, না? আপনি পলাশ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো স্যার একটা স্টাইল অফ প্রোগ্রামিং যেটা অবজেক্টে ফোকাস করে তার অ্যাপ্লিকেশন ডিজাইন বা প্রিন্ট তৈরি করে। আচ্ছা, রাতুল। বেসিক ব্যাপার ওইটাই যে একটা প্রোগ্রামিং স্ট্রাকচার্ড, একটা প্রোগ্রামিং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেমন এলোমেলো কোড প্যাটার্ন না করে আমরা স্ট্রাকচার্ড ওয়েতে করতে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড ধারণাটা চলে আসছে। অবজেক্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মেইন কনসেপ্ট হচ্ছে ছোট ছোট ভাগে ভাগ করা। আমি পুরো একটা বড় জিনিসকে একবারে সেটার ভেতরে না ঢুকে আমি সেই জিনিসটাকে ছোট ছোট, যেমন বিভাগ, থানা, জেলা, ইউনিয়ন, গ্রাম, পরিবার, দেন সদস্য, এইভাবে জিনিসটাকে ভাগ করলে আমি মানে ওটার একদম গ্রুপ পর্যন্ত খুব
স্ট্রাকচারড ওয়েতে চলে যেতে পারবো এবং সেটাকে ধরে আমি সেটা থেকে সেটা ধরেন বিভিন্ন মেথড বা ইনহেরিটেন্স দিয়ে আমি ধরেন যে ওটাকে ইউজ করতে পারবো অবজেক্ট ওরিয়েন্টেড এর মানে হোল কনসেপ্ট এটা পরে স্যার অবজেক্ট আছে ক্লাস আছে এগুলো পরে যখন জিজ্ঞেস করুন বিনয় অবজেক্ট প্রোগ্রামিং একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মডেল অফ স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন এই অবজেক্ট প্রোগ্রামিং এর বেসিক যেটা ফোকাস করে হচ্ছে অবজেক্টের উপর কিছু অবজেক্ট ওরিয়েন্টেড object is an instance of a class or subclass. Instance না details object যেটা একটা ক্লাসকে কল করার জন্য তৈরি করা হয়েছে একটা ক্লাসকে ব্যবহার করার জন্য অবজেক্ট হিসেবে তার কল করা হয় অবজেক্ট আর ক্লাসের ক্ষেত্রে ভেরিয়েবল মেথড সেই ভেরিয়েবল মেথডগুলি ব্যবহার করার জন্য অবজেক্ট হিসেবে কল করে তারপরে আর এটা এই জন্য স্ট্রাকচার আচ্ছা মেহেদি বড় প্রোগ্রামিং করতে হয় বড় প্রোগ্রামিং কোনো প্রজেক্ট করতে তখন যদি কোনো গঠন করে ভালো না হয় তাহলে দেখা যাচ্ছে একটা বড় একটা প্রোগ্রামে বা বড় একটা প্রজেক্টে যে আমাদের কোনো সমস্যা গ্লোবাল ডাটাগুলো আমরা কোনো আপডেট করতে চাই বা কোনো সিলেক্ট করতে চাই তখন গ্লোবাল ডাটা ভুল করে পুরো মিস করি তাহলে আমি পুরো প্রজেক্টগুলো করতে পারি এই সমস্যাগুলো সমাধান করতে ল্যাঙ্গুয়েজটা একটা গঠন করে বের করা সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এটা দ্বারা উপকার হচ্ছে অটোমেটিক প্রোগ্রামিংয়ে প্রত্যেকটা একটা প্রত্যেকটা অংশে ভাগ করা হয় এই ভাগ করার ফলে যে ডাটা যে ক্লিক করে ইনপুট বল সেটা বন্ধ হয়ে যায় এবং ডাটা এক জায়গায় ডাটা অন্য জায়গায় থেকে ক্লিয়ার করতে বিধান করা সম্ভব হয় দুর্বল ডাটা ফ্লো হয় এক্ষেত্রে এই অবজেক্ট প্রোগ্রামিং কোনো একটা সমাধান দেয় এবং এর পাশাপাশি অবজেক্ট ডাটাগুলোকে ফিজিক্যালি ইমপ্লিমেন্ট ইউজ করা হয় আর এছাড়াও অটোমেটিক প্রোগ্রামিং এ আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন একটা অবজেক্টের ডেটা এবং ফাংশন এই ফাংশনগুলো ডেটাকে চালাবে কোঅপারেট করবে এছাড়া স্যার বাইরে কোনো ফাংশন একই ডেটাতে বা একই খুঁজে পাবে না যে ফাংশন যেটা সেটাকে খুঁজে পাবে আর এছাড়া স্যার ফাংশন একটা ফাংশন দ্বারা একটা অবজেক্টের অন্য অবজেক্টে ম্যাপ করতে পারে বা যোগাযোগ করতে পারে এছাড়া স্যার আরো প্রোগ্রামিং ডেটা বা ফাংশন যোগ করা সহজ হয় যেটা অন্যান্য প্রসেস না হয়ে যেতে পারে না সম্ভব হয় এরপরে আরো কি বলতে তখন প্রোগ্রামিং বিভিন্ন অবজেক্ট দিয়ে করা হয় অবজেক্ট আচ্ছা এগুলো আমরা পরে শুনবো পেছনে হুম যেগুলি আমরা পরবর্তীতে যে ফাংশনগুলো আছে যে কাজগুলো আমরা করবো কাজগুলো একটা নির্দিষ্ট রাখবো পরবর্তীতে আমরা জান যে কাজটা যখন যেটা করবে না সে অবজেক্ট ফাংশন থেকে সে ফাংশনটা ইউজ করবে সেটা অবজেক্টের কাজ এবং যদি আপনার ইনহেরিটেন্স হচ্ছে আরেকটা মানে আপনার যে মেইন ক্লাসটা আছে এটা যদি আপনি বেস হিসেবে ধরে সেই এখানে যদি আপনি অন্য ফাংশনগুলো এড করতে চান তাহলে আপনি ওটাকে আরেকটা সাব ক্লাস হিসেবে এক্সটেন্ড করে ইউজ করতে পারবেন এটা কি পলিমর্ফিজম হচ্ছে যে একই ফাংশন আপনার একই ফাংশন বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে বিভিন্ন ক্লাস মধ্যে এটা ইউজ করার পিছনে পলিমর্ফিজম আচ্ছা আচ্ছা এটা জাস্ট ইন্টারনালি আমরা না যাই আমরা ওভারঅল কনসেপ্টে আছি আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
যে আর্কিটেক্ট যেটা কাজ করে মূলত অবজেক্ট নিয়ে, অবজেক্টের ভিতরে ডেটা থাকে এবং তার এক্সিকিউট গুলো থেকে মূলত ফাংশন ডিপেন্ড করা যায় এবং এই ফাংশনগুলোকে এখানে অনেক মেথড বলা হয়। তো অবজেক্ট ওরিয়েন্টেড বড় সুবিধা হলো আমি একটা ক্লাস ডিফাইন করে পরবর্তীতে এটা বারবার ইউজ করতে পারি এবং আমার সুবিধা মতো ওটা যে ফাংশনগুলো আমার ব্যবহার করা লাগবে শুধুমাত্র সেই ফাংশনগুলো নির্দিষ্টভাবে ব্যবহার করতে পারি বা চাইলে সাব ক্লাস তৈরি করে আমরা ফাংশন আরো বৃদ্ধিও করতে পারি। তারপরে যেখানে সাব ক্লাস বলতে যে ইনহেরিটেন্সের মাধ্যমে উপরের যেটা স্কেলার আছে বেস ক্লাস আছে বেস ক্লাসে সেই সাথে কিছু যোগ করতে পারি বা বেস ক্লাস থেকে কিছু অংশ বাদ দিয়ে আমার যেটা যেটা প্রয়োজন সেটা আমি ইউজ করতে পারি। আচ্ছা, এটা অনেকখানি কাছাকাছি আছে বা মোটামুটি সবাই বলেছে শুনেছে এবং এক একজনের কাছ থেকে এক এক ভাবে জানাতে আমার মনে হয় ধারণাটা আগের চাইতে অনেকটা রিচ হয়েছে সবার, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি, তো এটা সম্পর্কে একটা কনসেপ্ট, একটা ক্লিয়ার ধারণা তৈরি করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই যখন অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কোশ্চেন করে আগে মূল বিষয়টা জানতে চায় কি অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি। সো এটা সম্পর্কে একটা ভালো স্টেটমেন্ট বা স্পিচ দিতে পারাটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেখবেন যেন আপনার সম্পর্কে একটা পজিটিভ ইয়ে তৈরি হবে, তাই না? যে আপনার ইন্টারভিউ নিচ্ছে তার একটা ভালো একটা ধারণা তৈরি হবে। এখন ইন্টারনাল বা ভেতরকার বিষয়গুলো তো সিনট্যাকটিক্যাল, কোনো কোনো কেসে দেখা যাচ্ছে স্ট্রাকচারাল, এটা আমার না জানার কোনো কারণ নেই, কারণ ওখানে রুল সেট করা আছে, স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে। বাট অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে একই কথা বলেছে সবাই, এরকম লোকের সংখ্যা কিন্তু হাতে গোনা। এক একজন এক এক ভাবে কিন্তু এটাকে সংজ্ঞায়িত করতে চেয়েছে। আপনারা 9 জন 9 ভাবে কিন্তু এটাকে সংজ্ঞায়িত করেছেন। কারো কারো কিছু কিছু টার্মের সাথে কথা বলার স্টাইলের সাথে মিলে গেছে, বাট কারো কারো কথার মধ্যে কিন্তু আবার নতুন নতুন ডাইমেনশন ক্রিয়েট হয়েছে, রাইট? সো একটু ভালো মতো রপ্ত করার যে জায়গাটা, যেন আমি যদি 2-4-5 মিনিট অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে যদি বলতে চাই তাহলে আমার ইন্টারনাল ইস্যুগুলো আসবে। বাট আমি যদি একদম শুধু ওপি মডেল সম্পর্কে বলতে চাই, কাউকে বোঝাতে চাই, সেক্ষেত্রে যেন আমি এক্সাম্পলটা আনতে পারি, এই যে এটা একটা এক্সাম্পল, ওইটা আরেকটা এক্সাম্পল, যাতে আপনি সহজে বুঝতে পারেন, রাইট? এবং নিজেকে বোঝানোর ক্ষেত্রেও সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনি অনেকেরই ভীতি থাকে প্রোগ্রামিং এ, অনেক সময় দেখা যায় যে সিএসসি পড়ছেন বাট অবজেক্ট ওরিয়েন্টেড এর কোর্সটা নিচ্ছেন না, কি বুঝবো কি বুঝবো না, এটা জটিল জিনিস। এটা আগে থেকেই ধারণা থাকে খুব কঠিন একটা বিষয় শেখানো হয় অবজেক্ট ওরিয়েন্টেড এ, কোর্স শেষে তারা এ প্লাস পেয়ে গেছে বাট অবজেক্ট ওরিয়েন্টেড এর সংজ্ঞাই দিতে পারে না, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল সম্পর্কেই বলতে পারে না, ইভেন অবজেক্ট কি সেটাও ঠিক মতো বলতে পারে না, রাইট? বাট অবজেক্ট ওরিয়েন্টেড কোর্স শেষ করে ফেলেছে 3 ক্রেডিট এবং তারা টাকাও দিয়ে দিয়েছে প্রায় 15,000 ইউনিভার্সিটিতে, একটা টার্ম শিখতে পারে নাই, মুখস্থ করে চলে গেছে। সো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা দেওয়া হয়ে থাকে ইউনিভার্সিটি গুলোতে, বাট খুবই ভাষা ভাষা ভাবে। তো অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, হ্যাঁ, অ্যাটলিস্ট ইউনিভার্সিটি থেকে, যে বিষয়টা কি। বাট ওখানে কোনো রিয়েল লাইফ এক্সাম্পল টানা হয় না, গড়বাঁধা নিয়মে পড়ানো হয়, সংজ্ঞা বইয়ের দেখেই লিখতে হবে, বইয়ে ছাড়া ব্যত্যয় হলেই সমস্যা, রাইট? এগুলোও কিন্তু চলে। বাই দ্য ওয়ে, তো আমি আরেকটু সময় দিচ্ছি, হ্যাঁ, নেক্সট ক্লাসের আগে এর সাথে আরো দু একটা জিনিস আমি যুক্ত করব, নিজের মতো করে বাংলাতে, শুদ্ধ বাংলাতে না লিখে নিজের চলিত ভাষাতেই আপনি লেখার চেষ্টা করবেন। এবং আমি চাচ্ছি যে আরেকটু পড়াশোনা করেন, বিশেষ করে উইকিটা একটু দেখেন ওপি সম্পর্কে, কারণ ওপির একটা আমি সামারি আপনাদের প্রত্যেকের কাছ থেকে চাচ্ছি, এবং সামারিটা not more than 250 characters, not more than 250 characters only, right? That means 4 to 5 lines only, 4 to 5 lines only. তো দেন আমি আজকে ক্লাস আর অবজেক্ট সম্পর্কে ধারণা দিয়ে দিব, তারপরেও এটার উপরেও কিছু লেখার চেষ্টা করবেন,
দেন ইনক্যাপসুলেশন নতুন একটা টার্ম, ইনহেরিটেন্স আরো একটা টার্ম, দ্যাট মিনস টোটাল 5টা টার্মের সামারি আমার একটু জানার দরকার আছে, এবং সবচেয়ে বড় সামারি কিন্তু ইনফ্যাক্ট ওইটারই হবে। হ্যাঁ, যদিও এনক্যাপসুলেশনটা বিট লার্জার দ্যান ডেফিনেশন অফ ওপি। তো নিজের মতো করে ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করবেন। যদি সমার্থক বাংলা শব্দ না পাওয়া যায় সেখানে আপনি ইংরেজি ইউজ করতে পারেন। হ্যাঁ, টোটাল ইংলিশে লিখলে হবে না, আমি ইংলিশ ভালো বুঝি না, বাংলায় লিখবেন। যেমন গ্যারেন্টি ইংরেজি শব্দ, বাংলা লিখলে আমরা বুঝি, তাই না? গ্যারেন্টি বাংলা কি? নিশ্চয়তা, যেটা অনেকেই উচ্চারণও করতে পারে না আবার বুঝতেও পারে না, রাইট? সো এই বিষয়গুলো আছে। হ্যাঁ, যখন ইংরেজিকে কনভার্ট ট্রান্সলেট করতে যাবেন গুগল প্লাসের সাহায্য নিতে পারেন। সো খুব সুন্দর বাংলা করে। সো মজাও পাওয়া যায়। হ্যাঁ, আপনার মন খারাপ থাকলে ওইটা যদি ট্রান্সলেটর খুলে নিয়ে বসেন আপনার মনটা ভালো হয়ে যাবে। তো ফেসবুকে গেলে যখন মাঝে মাঝে মন খারাপ ভালো হয়ে যায় না, তখন আপনি এই গুগল ট্রান্সলেটরে যাবেন, দেখবেন যেন সময় কম লস হচ্ছে, মজাও পাচ্ছেন। বাই দ্য ওয়ে, আমি চাচ্ছি উইকিতে যেতে। হ্যাঁ, এই 5টা টার্ম দিয়ে উইকিতে যাবেন, পাশে উইকি লিখবেন। অবজেক্ট ওরিয়েন্টেড, হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, লাস্টে লিখবেন উইকি। হ্যাঁ, তো উইকিতে গিয়ে দেখবেন অবজেক্ট কি, ক্লাস কি, কারণ এক লাইন পড়তে গেলে আপনাকে মিনিমাম 10 লাইন 10 পেজ পড়তে হবে, রাইট? প্রতিটা লাইনে 8-10টা করে হাইপার লিংক আছে। কিছুটা পড়েন, হ্যাঁ, আরো নলেজ ডেভেলপ করবে। দেখবেন যেন কেউ যখন গল্প করতে আসে অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে, আপনি যদি কথা বলা শুরু করেন তারা সব চুপ হয়ে যাচ্ছে, কারণ আপনি তাদের চাইতে বেশি জানেন, বেশি পড়েছেন। ভালো করার জন্য মূল যে কোনো জায়গায়, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্ট মানে প্রোগ্রামিং সেক্টরে বলেন আর আদার্স, আপনাকে জানতে হবে, অন্যের চাইতে বেশি জানতে হবে, আদারওয়াইজ আপনি কারোর সাথে কথায় টিকে থাকতে পারবেন না। আর আপনি যদি সমান তালে আগাতে চান, প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে। একটা এক্সাম্পল বলি, ডেফিনেটলি আমরা যখন অনেক অনেক আগে প্রোগ্রামিং শুরু করেছি, ইউনিভার্সিটি লাইফের পরে, মানে ইউনিভার্সিটি পড়ার সময় যখন প্রোগ্রামিং করেছি তখন পার্ট টাইমার হিসেবে তেমন কোনো যোগাযোগ হয় নাই। নিজেরা কাজ করা, কোম্পানি থেকে সামান্য কিছু কাজ করা। বাট যখন গ্রাজুয়েশন শেষে 2007-এ সফটওয়্যার কোম্পানিতে জয়েন করি, ওই সময়ে আমাদের যে সুপারভাইজার ছিলেন, আমার মানে মেন্টর ছিলেন ইন্টার্নশিপের, উনি ছিলেন ইসলামিক স্টাডিতে পড়া ঢাকা ইউনিভার্সিটিতে। উনি এখন আছেন ইউকে তে বড় একটা সফটওয়্যার কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে, রাইট? আচ্ছা, ওনার মানে স্টাইলটা বা শেখার যে হাংরিনেসটা আমরা দেখেছি, কিভাবে সে শিখেছে, তার কাছে অলওয়েজ সে যে জায়গাটা ফলো করতো সেটা হচ্ছে উইকি। আর বেস্ট টিউটোরিয়াল অফ বেস্ট লার্নিং সাইট বলা হয় কাকে? উইকিকেই কিন্তু। হ্যাঁ, তো আপনি যদি মানে অগাধ জ্ঞান অর্জন করতে চান কোনো একটা বিষয় সম্পর্কে, আপনি উইকিতে যান। কুইক যদি কোনো সলিউশন চান, আপনি স্ট্যাক ওভারফ্লোতে যান, রাইট? আপনার প্রবলেম আপনার সলিউশন। নতুন কোনো কিছু শিখতে চান দেখে, যারা ভিজুয়ালাইজার, ইউটিউবে যান। সো প্রত্যেকের জন্য প্রেসক্রিপশন যদি সেম হয় তাহলে কিন্তু অসুখ সারবে না, রাইট? অসুখ সেম, বাট এজ ব্যারিয়ার আছে, মেল ফিমেল ইস্যু আছে, রাইট? মেডিসিন কিন্তু ডেফিনেটলি ডিফারেন্ট, রাইট? ওখানে যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু ভেজাল হয়ে যেতে পারে, রাইট? তো এই কারণে কিন্তু ডক্টররা দেখেও, অনেক অনেক ডক্টর আছে কিন্তু শুনে কোনো মেডিসিন দেয় না, বলে আসেন দেখি। দেখি মানে কি? সে অবজার্ভ করবে, রাইট? অবজার্ভ করবে আপনাকে, আপনার চেহারার রং কেমন হয়ে গেছে, হ্যাঁ, আপনার চোখের কালার কেমন হয়ে গেছে, আপনার জিহ্বাটা দেখাতে বলে না, এটা দিয়ে কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। তাদের কিন্তু ওই বিষয়গুলোই পড়ানো হয়। মেডিসিনের নাম কিন্তু তাদের পড়ানো হয় না। মেডিসিন কি দিয়ে তৈরি হয়েছে সেই র ম্যাটেরিয়ালস এর নাম তাদের শেখানো হয়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইন্ডিয়ান বা বাইরের দেশের কোনো ডক্টরই স্পেসিফিক ভাবে কোনো মেডিসিনের নাম লিখতে পারে না। এটাকে বলা হয় কোনো একটা মেডিসিন কোম্পানি মার্কেটিং, যে মার্কেটিং এর দায়িত্ব ডক্টররা নেয় নাই, আমাদের দেশের সকল ডক্টর নিয়েছে, রাইট? আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ওরা মেডিসিনের নাম লিখে না, ওই মেডিসিনটা কোন র প্রোডাক্ট দিয়ে তৈরি করা তার নাম লিখে। আপনি এখন আপনার ইচ্ছে মতো কোম্পানির ওষুধ আপনি কিনে খান। সেটা বোঝাতে পেরেছি?
তো এটাই হচ্ছে কারণ, ওখানে কিন্তু অনেক বিজনেস মানে স্পেসিফিকেশন চলে যায়। এই লটা আমাদের দেশে হওয়া উচিত। বাই দ্য ওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়ে কাঠামোগত যে বিষয়গুলো আছে এর মধ্যে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, রাইট? আর ক্লাস যে বলেছে না যে ছোট ছোট মডিউলে ভাগ করে ফেলা যায়, মডিউলগুলোকে ইনক্যাপসুলেট করে ফেলা যায়, সিকিউরিটি এনশিওর করে ফেলা যায়, রাইট? একটা জিনিস যে শুরুর দিকে আমি বললাম যে বড় প্রজেক্ট আলাদা আলাদা করে কাজ করতে দিলে এলোমেলো একটা কনসেপ্ট তৈরি হয়, এক জায়গায় করা যায় না। ওখান থেকে বের হয়ে আসার জন্যই মূলত অবজেক্ট ওরিয়েন্টেড এর যে ফোকাসটা, অবজেক্ট ওরিয়েন্টেড ওই কাজটা শুরু থেকে করে আসে যে আপনি কোনো একটা কাজকে মডিউল আর ভাগে ভাগ করে ফেলতে পারেন, ছোট একটা পার্টে আপনি আলাদা করে ফেলতে পারেন, সেই ছোট্ট পার্টটাকে আপনি কি করতে পারেন, একটা সলিউশনের দিকে খুব সহজে নিয়ে যেতে পারেন। আলাদা আলাদা করে সবগুলো পার্ট এক জায়গায় করে পুরো প্রজেক্টের রূপ দিতে পারেন। ওই একটা মডিউলকে হাজারো বার আপনি অন্য জায়গায় ইউজ করতে পারেন, অথবা তার ভেতরকার ছোট ছোট ফাংশনালিটিকেও আপনি রিইউজ করতে পারেন, আবার সিকিউরিটি এনশিওর করতে পারেন। বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রজেক্ট, আপনি একটা সোসাইটি বিল্ড করছেন, আপনি একটা প্রজেক্ট তৈরি করছেন, আপনি একটা দেশ তৈরি করছেন, আপনি একটা প্রজেক্ট তৈরি করছেন, রাইট? আপনি একটা ফ্যামিলি তৈরি করছেন, আপনি একটা প্রজেক্ট তৈরি করছেন, তাহলে আপনি একটা ব্লগ সাইট তৈরি করছেন, আপনি একটা ফ্যামিলি তৈরি করছেন, রাইট? আপনি একটা পোর্টাল তৈরি করছেন, আপনি একটা সোসাইটি তৈরি করছেন, রাইট? আপনি একটা লাইক এর চেয়ে বড় যদি বলি যে লাইক আপনি একটা ফেসবুক তৈরি করছেন, নেটওয়ার্কিং সাইট তৈরি করছেন, আপনি একটা জেলা তৈরি করছেন, মানে ভলিউম অনুযায়ী, রাইট? যে একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা সঙ্গতিপূর্ণ। সিম্পল সাইট, ব্লগ সাইট, জাস্ট ওখানে ব্লগার্স রয়েছে, ওখানে অ্যাডমিন রয়েছে, একটা এক্সাম্পল আমি বলি। আর কয়েকজন মেম্বার মিলে একটা ফ্যামিলি হচ্ছে, রাইট? মেম্বার গুলোকে যদি আলাদা আলাদা ইউনিট ধরি, একটা ফ্যামিলির জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করে, সে কিন্তু বিগ রোল প্লে করছে সেখানে। বাট যদি আমি একটা বলি কান্ট্রির জন্য একজন হিউম্যান বিং ছোট্ট একটা পোর্শন, তাই কিনা? বড় কন্ট্রাস্টে আমি একজন হিউম্যান বিং, একটা দেশের নাগরিক, আমার কিন্তু তেমনটা দাম নেই। বাট আমি যদি আমার ফ্যামিলির কথা চিন্তা করি, আমার ফ্যামিলি চলছে আমার উপরে, সেখানে আমার কিন্তু প্রভাব অনেক বড়। বিষয়টা বোঝা যাচ্ছে? সো অবজেক্ট ওরিয়েন্টেড এ যখনই প্যাচে পড়বেন, রিয়েল লাইফ যদি আমরা বুঝি, যেটা আমরা খুব ভালোই বুঝি, রাইট? আমাকে কিন্তু এই মানে ফাইট করতে করতে আপনার বয়স যদি 20 পার হয়ে যায়, এত বেশি ফাইট করেছেন জীবনের সাথে, আপনি জীবনকে খুব ভালো মতো কিন্তু চিনে গেছেন। হ্যাঁ, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমাদের কিন্তু এখন খুব সহজে বুঝতে পারি, চোখ বন্ধ করেও আপনি ধরতে পারেন এটা ভালো এটা মন্দ, রাইট? ঠিক তেমন প্রোগ্রামিং এর সময় যদি ওই কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়, তাহলে প্রোগ্রামিং আমার জন্য অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। অবজেক্ট ওরিয়েন্টেডটাতে তাকে থিওরিটিক্যাল কোন একটা কমপ্লেক্স সিচুয়েশন মনে হবে না, যা প্রোগ্রামিং এর জন্যই প্রযোজ্য বলে যখন আমরা ঘাবড়ে থাকবো, তখন অবজেক্ট ওরিয়েন্টেড এর মজা আমি কিন্তু পাবো না। আপনি যদি মনে করেন যে লাইফ খুবই জটিল, আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন না। লাইফ যখন আপনি এনজয় করছেন, তখন আপনি সুস্থ আছেন। লাইফ আপনি এনজয় করছেন না, আপনি অসুস্থ মানুষ। বিষয়টা বোঝা যাচ্ছে? তো যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড কে এনজয় করতে পারবেন না, প্রোগ্রামিং করতে গিয়ে ভীত হবেন, আপনি আপনার ইনক্রিমেন্ট ঠিক মতো পাবেন না, আপনার কোম্পানি আপনাকে ট্রাস্ট করবে না, কোম্পানির প্রতি আপনার ট্রাস্ট থাকবে না, আপনি জব সুইচ করবেন, আপনি কিন্তু ঘুরতেই থাকবেন। ট্রু, রাইট? আপনি যদি কাজে মজা পান, আপনি যদি স্যালারিও কম পান, দেখবেন যেন সেটা কিন্তু আপনি ম্যানেজ করে ফেলছেন এবং আপনি মজা পাচ্ছেন, আপনি শিখছেন, করছেন, আপনি আলটিমেটলি এর আউটকাম পাবেনই। বাট এরকম হবে না যে আমি রাত দিন খেটে দিচ্ছি, কোম্পানিকে বড়লোক করে দিচ্ছি, আমি আমাকে যা ইচ্ছে তাই দিলে হয়ে গেল। নিজেকেও জাজ করতে হবে এবং নিজের পাওনাটা আমাকে আদায় করে নিতে হবে। বাট আপনি যদি মানে মজা নিয়ে কাজ না করে ভীত সন্ত্রস্ত হয়ে কাজ করেন, আপনি কি 100% এফোর্ট দিতে পারবেন? আউটকাম কোম্পানি আপনার উপর পাবে, আপনি স্যাটিসফাইড হবেন, সেও কিন্তু স্যাটিসফাইড হবে না যে আপনাকে পে করছে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো কনসেপ্টটা হতে হবে একেবারেই ট্রান্সপারেন্ট, যাতে আপনি যতটুকুই কাজ করেন, যেভাবেই কাজ করেন, আপনি যেন কমফোর্টেবল থাকেন। কাজ করতে হবে কি প্রয়োজনে, প্রয়োজন কখন আপনি ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করতে পারবেন, যখন আপনার কাছে অর্পিত দায়িত্বটা খুব সহজে আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন। ডেফিনেটলি আপনাদের ক্যারিয়ারে এমন কিছু টাইম গেছে যেটা আপনার মানে খুব
টেনশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে যে আমি এই কাজটা হয়তো আমার উপরে দেয়া হচ্ছে যেটা আমার বার্ডেন মনে হচ্ছে। এরকম হয় নাই ক্যারিয়ারে? আপনারা তো সবাই জব করেছেন, রাইট? প্রত্যেকে এভরিবডি জব করছেন। সো এরকম সময় ডেফিনেটলি গেছে না, এবং সেখান থেকে তো ওভারকাম করেছেন। কখন করেছেন? যখন ওই জিনিসটা আপনার কাছে ইজি হয়ে গেছে, তখন আপনার কাছে কিন্তু প্রেসার ফিল হয় নাই। ওই কাজ হচ্ছে বেশি কাজ আপনি করছেন, বাট তখনও কিন্তু আপনার কাছে প্রেসার মনে হচ্ছে না। বাট যখনই আপনি পারেন নাই, বাট আপনাকে দেয়া হয়েছে, আপনার কিন্তু ওই বাসায় এসেও আর মেজাজটা ঠিক থাকে নাই। অফিসে তো থাকেই নাই, বাসায়ও থাকে নাই। কেন এটা হয়েছে? কারণ আপনি ওই সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট ছিল না, বা আপনার উপরে এমন দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি ওটার জন্য রেডি ছিলেন না। বোঝা যাচ্ছে? বাট এখন কমফোর্টেবল মনে হচ্ছে কেন? কারণ আমাকে যা দেয়া হচ্ছে তা আমি জানি যে আমার কাছে এটা ব্যাপারই না। তখন কিন্তু লাইফটা অনেক ইজি হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি বলছি যে কোনো কিছু যদি আমরা শিখতে চাই, বেটার হচ্ছে কি করা, ওই বিষয়টা সম্পর্কে একেবারে ক্লিয়ার কনসেপ্ট তৈরি করা। এতটুকু খাত থাকলে সেটা বারবার রিপিট করে ক্লিয়ার করে নেওয়া। অনেক রিসোর্স রয়েছে, আমি বারবার বলছি, বইয়ের অভাব নেই, রাইট? অনলাইন ম্যাটেরিয়ালস এর অভাব নেই, অনলাইন ভিডিও ম্যাটেরিয়ালস এর অভাব নেই, রাইট? আপনি যা দেখে শিখতে পারবেন অতি সহজে। সো ম্যাটেরিয়ালস এর অভাব নেই যেখানে, শুধু আপনার দরকার কি আগ্রহটা। এটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, দেখবেন যেন অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে যে কোনো বিষয়। আপনি যদি বলেন যে না, আমি 4 দিন স্টাডি করব, বৃহস্পতি শুক্র শনি রবি আমি এসে আধা ঘন্টা 1 ঘন্টা লেকচার দিব, যে পজিশনে আছেন অবজেক্ট ওরিয়েন্টেডে এমন লেকচার দিতে পারবেন যা অন্যরাও মনে রাখবে, যদি আপনি ইচ্ছে পোষণ করেন, রাইট? আমি বুঝতে পেরেছি। সো একটু স্টাডি করতে হবে। এই যে একটু খেয়াল করেন, এটা অত্যন্ত পাওয়ারফুল এবং সিকিউর অ্যাপ্লিকেশন। এটা কিন্তু পিএইচপি দিয়ে হয় নাই, পিএইচপি এটা পারেও না, রাইট? এটা জাভা দিয়ে করা, জাভা অ্যাপলেট প্রোগ্রামিং। তো অত্যন্ত পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ হওয়াতেই এ ধরনের কাজগুলো তাকে দিয়ে করানো সম্ভব। আমি আমার ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি অন্যের মেশিন অ্যাক্সেস করতে পারি, অন্যের মেশিনের টোটাল কন্ট্রোল আমি নিয়ে নিতে পারি। আমি বুঝতে পেরেছি। সো লিমিটেশন সবারই রয়েছে। আমি একটা ছোট্ট গ্রাফ কনসেপ্টে যাচ্ছি। এমবিসি ডিজাইন, একটু খেয়াল করেন যে আরেকটা অ্যাসাইনমেন্ট একটু লিখে নেন, হ্যাঁ? আরেকটা টার্ম আপনি লিখে নেন, ওটাকে একটু এলাবোরেট করবেন, এটা ইংরেজিতেও অ্যালাউড, রাইট? WDLC, ওকে? ব্রিফ explanation of WDLC, web development life cycles। ঠিক আছে? I hope talatraining.com এ সবার রেজিস্ট্রেশন করা আছে। যাদের নেই, talatraining.com এ রেজিস্ট্রেশন করবে, গ্রুপের মেম্বার হবে। ওকে, talatraining.com এ গ্রুপের মেম্বার হবে। আপনাদের গ্রুপটা বলা আছে টিটি লারাভেল ব্যাচ 9। আপনারা এই যে দেখেন কিভাবে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন। লগইন করার পর সাইট রেজিস্ট্রেশন যদি না থাকে, রেজিস্ট্রেশন করবেন, লগইন করবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমি 09 দিয়ে যদি সার্চ দেই, দেখেন টিটি লারাভেল ব্যাচ 09 চলে আসে। কেউ যদি মেম্বার না হয়ে থাকে, এই জায়গায় একটা প্লাস সাইন চলে আসবে, ক্লিক করলে জয়েন রিকোয়েস্ট চলে আসবে। এখন পর্যন্ত মেম্বার আছে ইমরুলকে আপনি মুজাহিদুর আছে, মুজাহিদুরকে ও আজকে আসে নাই, বিনয় সরকার আছে, আর রুবেল আছে। সো আমি ছাড়া 4 জন আছে, এবং আজকে ক্লাসে আরো 5 জন নতুন স্টুডেন্ট আছে, এবং পুরনো 3 জন যাদের এখনো আমরা পাচ্ছি না গ্রুপে। জয়েন রিকোয়েস্ট আপনারা দেবেন, এবং অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে আপনারা আপলোড দেবেন। অ্যাসাইনমেন্ট গুলো আপলোড দেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে, বেসিক্যালি আমি অ্যাসাইনমেন্টে যাব, রাইট? আমি অ্যাসাইনমেন্টে গিয়ে অ্যাসাইনমেন্টটা আপনি অ্যাসাইনমেন্ট ফটো ভিডিও আলাদা। অ্যাসাইনমেন্ট আপনি যে কোনো ফরম্যাটের ফাইল যেটা সাপোর্ট করে, অনেকগুলো ফরম্যাট সাপোর্ট করা আছে,
সেই সাপোর্টেড ফাইলগুলো দিয়ে আপলোড দেবেন এবং সেটা আপনি গ্রুপে অ্যাসাইন করবেন, রাইট? সবার জন্য না, যে আপনি গ্রুপে আপনি বলছেন যে লাইক আপনি 09 Laravel গ্রুপটাতে এই অ্যাসাইনমেন্টটা অ্যাড করতে চাচ্ছেন। যদি আপনি পাবলিকলি এটাকে দিয়ে দেন তাহলে আপনার এই অ্যাসাইনমেন্টটা যে 4-5 হাজার ইউজার রয়েছে সবারই ভিজিবল হয়ে যাবে, সবাই তার ড্যাশবোর্ডে দেখতে পাবে আপনার অ্যাসাইনমেন্টটাকে। বাট যদি আপনি গ্রুপে সেটাকে অ্যাসাইন করেন তাহলে গ্রুপের মেম্বাররাই শুধু সেটাকে দেখতে পারবে, রাইট? আবার গ্রুপে দিলে আমরা খুঁজে পাবো, বিশেষ করে আমি অ্যাডমিন, কেউ অ্যাসাইনমেন্ট দিয়েছে আমি সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবো বা আমি আমার লাইব্রেরিতে আমি অ্যাড করে রাখতে পারবো, রাইট? তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশনটার মধ্যে ইন্টারেস্টিং একটা ফিচারস রয়েছে। মনে করেন কেউ একজন খুব সুন্দর ভিডিও আপলোড দিয়েছে, কেউ একজন এমন একটা ডকুমেন্ট আপলোড দিয়েছে যেটা আমার জন্য খুব ভালো। হ্যাঁ, এই যে এখানে একটা অ্যাসাইনমেন্ট ধরেন পীযূষ বড়ুয়া, several predefined array in PSP are docx। সো এই অ্যাসাইনমেন্টে আমি বললাম যে না আমি এটাকে একটু পড়বো, রাইট? আমি এখন সময় পাচ্ছি না, আমি এটাকে পড়বো। সো এই যে আইকনটা দেখছেন অ্যাড টু মাই কন্টেন্ট লাইব্রেরি, আমি এটাকে আমার কন্টেন্ট লাইব্রেরিতে নিয়ে নিয়েছি। আমি আমার কন্টেন্ট লাইব্রেরিতে যদি গিয়ে দেখি, এই পোস্টটা চলে গেছে, বহু আগে পার হয়ে চলে গেছে, রাইট? আমি আমার কন্টেন্ট লাইব্রেরি থেকে এটাকে আমি দেখতে পারবো, রাইট? আমি পড়তেও পারবো। আমি বুঝতে পেরেছি? সো এই পোস্টটা ভিন্ন জনের, দ্যাটস ওয়াই শুধু আমি ভিউ করতে পারছি, আর অন্যান্য পোস্টগুলো আমার নিজের, আমি এটাকে আমার মতো অ্যাকশন এক্সিকিউট করতে পারবো। আমি বুঝতে পেরেছি? সো অ্যাপ্লিকেশনটা আস্তে আস্তে করে দেখবেন এবং অ্যাপ্লিকেশনটা ইউজ করার চেষ্টা করবেন। আরেকটা কাজ আমাদের জন্য করতে পারেন, আমরা বেসিক্যালি যেটা করেছি এটাতে বেটা অবস্থায় আছে, টেস্টিং বাগ সলভিং চলছে অনলাইনেও। এখানে আপনি আপনার প্রোফাইলটা সুন্দর করে দাঁড় করাতে পারেন, যেটা আপনি মার্কেটিংও করাতে পারেন, রাইট? আপনার নিজস্ব প্রোফাইল, আপনার কারেন্ট সিটি, আপনার ট্রাভেল সিটি, ঠিক আছে, আপনার কানেক্টিভিটি ডিটেইলিং থেকে শুরু করে আপনি কোর্স, আপনার স্কিল, আপনার রিসোর্স, আপনার ভিডিও কোর্স সবই আপনি আপলোড করতে পারেন। দ্যাট মিন্স আপনি আপনার পোর্টফোলিও এখানে ডেভেলপ করতে পারেন, রাইট? আপনার পার্সোনাল সাইট ইউআরএলটা আপনার নাম দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন tanatraining.com এর পর। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শাকিব বলেন বলেন বলেন। তো এই প্রোফাইলটাও আপনারা বানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? এক্সপেরিয়েন্স, সেলফ এক্সপেরিয়েন্স, স্কিল মিটার, হ্যাঁ, আপনার সম্পর্কে অনেক সময় দেখা যায় না, আপনি আপনার সম্পর্কে এই যে আপনার এডুকেশন অ্যাড করছেন, পার্সোনাল ইনফরমেশন অ্যাড করছেন, আপনার হবি সিভিতে থাকে, রাইট? সেভাবে আপনার কারেন্ট সিটি, ট্রাভেল, কানেক্টিভিটি, লিংক সবকিছুই কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। আপনার রিসোর্স, আপনার নোট, অ্যালার্ট, অ্যাসাইনমেন্ট, ইমেজ, ভিডিওস এখান থেকে আপনি দিতে পারেন। আপনি যেগুলো সাইটে আপলোড করছেন না সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া যাবে। যে লাইক আমি যদি কোনো নোট দিয়ে থাকি, আমি এ যাবত যতগুলো নোট দিয়েছি সকল নোটগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, রাইট? আমি এ যাবৎকালের যত কোর্স নিয়ে কাজ করেছি, ঠিক আছে, অ্যাজ এ লার্নার আমার কোনো কোর্স আমি করি নাই, অ্যাজ এ টিচার আমি বেশ কিছু কোর্স এখানে ইমপ্লিমেন্ট করেছি, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? সো এটাকে আপনারা বেসিক্যালি যেটা করতে পারেন একটা পোর্টফোলিও হিসেবেও ইউজ করতে পারেন। বাট আমাদের প্রাথমিকভাবে চাওয়া হচ্ছে আপনারা গ্রুপের মেম্বার হয়ে যাবেন, আর গ্রুপের মেম্বার হয়ে যখনই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন সোমবারে আসার আগে অবশ্যই আমরা আমাদের গ্রুপে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করব, আর আপনারা রিকোয়েস্ট দেবেন, ওই রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করে রাখবো। এখন যদি কেউ কোনো রিকোয়েস্ট দিয়ে থাকে সেটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হ্যালো, বুঝলাম কে? আচ্ছা দেখেন, এটা সম্পর্কে একটু অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে কথা বলছিলাম আমি। কনসেপচুয়ালি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে বলতে আগাচ্ছি, এর মধ্যে ক্লাস আমি থেমেছি, রাইট? ক্লাসের যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আছি, একটা গ্রাফ আমি আপনাদের সামনে এনেছি, এবং এই গ্রাফটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট পার্ট অফ
বলতে পারেন WDLC। আমি আপনাদের একটা টাস্ক দিয়েছি WDLC সম্পর্কে, আমি তালা ট্রেনিং দেখাচ্ছিলাম, যেখানে আপনারা অ্যাসাইনমেন্ট আপলোড করবেন বা গ্রুপের মেম্বার হবেন। কোনো একটা প্রজেক্ট যখন শুরু করা হয় তখন সেটাকে কিন্তু ভিজুয়াল মুডে আনাটা খুব জরুরি হয়ে পড়ে, কারণ প্রজেক্টটা কি একেবারে ইনভিজিবল থাকে। সবাই কি প্রজেক্ট প্ল্যান করতে পারে একটু বলেন তো? সবার পক্ষে কি সম্ভব? এক্সেপশনাল মানুষজন ছাড়া কোনো একটা প্রজেক্ট সে প্ল্যান করতে পারে না। যারা এক্সেপশনাল না বাট ইচ্ছে পোষণ করে তারা শুধু ওই ঘষা মজা করে। ওই এক্সেপশনাল যারা, তারা একটা প্ল্যান করেছে, তার উপর ঘষা মজা করে কিছু একটা করে। অনেকে এরকম করে, ওরকম আছে ওরকম বানিয়ে দাও, ওরা কপি পেস্ট, হ্যাঁ ওরা কপি পেস্ট করতে পছন্দ করে। তো আবার অনেকেই আছে কি দরকার ভাই খাটনি করে চাকরি করি, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে পুলিশের কনস্টেবল হয়। এখন ভাই এরকম হচ্ছেন কেন? অনেকে বলে যে ভাই ও ব্যবসা করতে পারবে, ওর কি সে বুদ্ধি আছে? আসলে ট্রু যে টাকা থাকলেই কিন্তু ব্যবসা করা যায় না। ব্যবসা করতে হলে অনেক ঝড় ঝাপটা কিন্তু ট্যাকেল করতে পারতে হয়, হ্যাঁ বিচার বুদ্ধি দিতে হয়, আদারওয়াইজ মানুষজন চালানো কিন্তু খুবই কঠিন কাজ। আপনাকে যখন একজন চালাতে যাবে তার বুদ্ধি কিন্তু আপনার লেভেলের চাইতে একটু বেশি হতে হবে, আদারওয়াইজ আপনি তো তার সাথে থাকবেন না, বলবেন কি ওর কোনো বুদ্ধি নাই, ওর সাথে আমি কেন থাকবো, হ্যাঁ ওর কাজ আমি কেন করছি, আমি তো ব্যাগের খাচ্ছি। এটা বুঝতে পেরেছেন? তো এই যে বিষয়টা, তো এই যে ভিজুয়ালাইজেশনটা, আগে আমি কিছু প্ল্যান করছি সেটাকে যদি ভিজুয়াল মোডে না তোলা যায়, অন্যদের তো বোঝানো যাবে না। তো শুরুতে যেটা হয়ে থাকে ফিচার লিস্টিং হয়ে থাকে, ফিচারের সাথে সাথে ফ্লো চার্ট ডেভেলপমেন্ট হয়। একটা ছোট্ট ফ্লো চার্ট, তা আবার অর্ধেকটা করেছে এই গ্রাফে। তো যখনই ফ্লো চার্ট, আমি একটা ছোট্ট প্রজেক্ট বানাবো, ফর এক্সাম্পল আমি একটা ব্লগ সাইট বানাতে যাচ্ছি। ব্লগ সাইটটা বারবার এক্সাম্পল দিই কেন, এটা সবচেয়ে সহজ অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে। তো আমরা যদি বলি যে একটা ব্লগ সাইট, সেখানে কি করা যায়, কোন একটা বিষয় সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়, তাই না? কেউ একজন কিছু লিখছে, আমি পড়ছি, আমি কমেন্টস করছি, রিকমেন্টস হচ্ছে, আমি তার সম্পর্কে ভালো জেনে গেলাম। তো এই ধরনের সাইট ডেভেলপ করতে হলে ডেফিনেটলি একটা অ্যাডমিন প্যানেল থাকবে, এবং যেখান থেকে ব্লগার ব্লগ লিখবে, আমি অ্যাডমিন প্যানেল দিয়েছি, ব্লগার ব্লগ লিখবে, সেটা ফ্রন্ট এন্ডে দেখা যাবে। দুটো মেজর পার্ট, রাইট? এতটুকুই যদি হয় সাইটটা, তাহলে আমি কিন্তু দুইটা ইউনিটে ভাগ করে ফেললাম। এবং দুইটা ইউনিটে ভাগ করে, স্বতন্ত্র ইউনিটে ভাগ করাতে যেটা হলো যে আমি দুইজন ডেভেলপারকে দিয়ে দিয়ে দুইটা কাজ শুরু করতে পারি, এবং খুব কুইক সাকসেশনে প্রবলেমটা আমি বা প্রজেক্টটা আমি শেষ করে ফেলতে পারি। যদি আরো ছোট অংশে ভাগ করতে চাই, অ্যাডমিন প্যানেলের মধ্যে আমি যদি বলি যে একজন ব্লগ ম্যানেজ করবে, একজন অ্যাড ম্যানেজ করবে, ফ্রন্ট এন্ডে একটা ব্লগ ডিসপ্লে হবে, অ্যাড ডিসপ্লে হবে, তাহলে আরো ছোট অংশে আমি কিন্তু ভাগ করে ফেলতে পারি। সেই যে ছোট ছোট অংশে আমি ভাগ করে ফেলছি, এগুলোকে বলা হয়ে থাকে মডিউল। আর মডিউলের সাবসেকশন, সেটাকে বলা হয়ে থাকে সাব মডিউল, রাইট? মডিউল বা সাব মডিউলকে যদি প্রোগ্রামিং এ আমরা কনভার্ট করতে চাই, এগুলোকে কনভার্ট করা হয়ে থাকে ক্লাসের মাধ্যমে। ক্লাসের সঙ্গে হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট উইথ হোল্ড নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিজ। যদি অ্যাবসলিউট কোনো সংজ্ঞা বলেন, তাহলে এই সংজ্ঞাটা সব জায়গায় পাবেন, বা সামারি করলে এতটুকুই পাওয়া যাবে। The logical template of a project with hold number of methods and properties. এটা একটা টেমপ্লেটের মতো কাজ করবে। কার? লজিক্যাল টেমপ্লেটের মতো কাজ করবে একটা টোটাল প্রজেক্টের, যার মধ্যে থাকবে প্রপার্টিজ, দ্যাট মিন্স ভেরিয়েবল, অ্যারেস, আর থাকবে কি মেথড, যেটা বেসিক্যালি ফাংশনের ডেফিনেশন, নাথিং এলস, রাইট? সো লজিক্যাল টেমপ্লেট কেন বলা হচ্ছে? ওখানে যখন আপনি লজিক্যাল কোন ইমপ্লিমেন্টেশনে যাবেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যেতে হবে, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলওয়েজ লজিকই সলিউশন করে। ভিজিবিলিটি HTML CSS, রাইট? ভিজিবল প্রোগ্রামিং, যেটা ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট। লজিক ডিফাইন করবে কে? সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। আর ডাটা স্টোর করবে কে? মেমরি, ডেটাবেস। এর বাইরে কোনো কিছু আছে? নেই। সো লজিক্যাল টেমপ্লেট প্রোগ্রামিং এর সলিউশন হবে কোথায়? লজিক্যালি। লজিক্যাল টেমপ্লেটে ক্লাসের মধ্যে ফাংশন আকারে, ওকে? তাকে সাহায্য করবে কে? প্রপার্টিজ গুলো, অ্যারে, অবজেক্ট অর ভেরিয়েবল। ক্লিয়ার? ওকে। তো যখন আপনি লজিক্যাল টেমপ্লেট বানাচ্ছেন, একটু ছোট্ট করে খেয়াল করেন তো, আপনি যখন একটা লেআউট বানাতে যান CSS দিয়ে, আপনি প্রথমে লোগো বানান, ব্যানার বানান, মেনু তৈরি করেন, লেফট বার দেন, কন্টেন্ট দেন, রাইট বার দেন, ইন্ডিভিজুয়াল CSS। যখন আপনি HTML এর মধ্যে ইমপ্লিমেন্ট করেন, আইডি বা ক্লাস দিয়ে কল করে দেন, রাইট? জায়গা মতো জায়গা আউটপুট চলে আসে। বোঝা যাচ্ছে?
আবার ওই ক্লাসগুলোর মধ্যে ক্লাসের একটা নির্দিষ্ট নাম থাকে, ভেতরে ছোট ছোট প্রপার্টি দেন, কালার, উইথ, হাইট, ব্যাকগ্রাউন্ড, ইমেজ, এগুলো ছোট ছোট প্রপার্টি না, বোঝা যাচ্ছে? তো সেগুলো মিলিয়ে একটা ট্যাক্স হচ্ছে, ক্লিয়ার? সেটাকে আপনি রিউজ করতে পারছেন না, ভিন্ন ভিন্ন পেজে কল করতে পারছেন, সো অনেক বেনিফিট আছে, রাইট? সো আমি যদি প্রোগ্রামিং এর ভাষায় নিয়ে আসি, লজিক্যাল টেমপ্লেট এবং তার ভিতরে থাকবে মেথড এন্ড প্রপার্টিজ। একটা প্রজেক্টে নাম্বার অফ এরকম লজিক্যাল টেমপ্লেট থাকতেই পারে। এখন অবজেক্ট কি? অবজেক্ট আমরা বলবো ইনস্ট্যান্স অফ এ ক্লাস, পারমিশন অফ এ ক্লাস, ওকে, আর ব্লুপ্রিন্ট অফ এ ক্লাস, কল অবজেক্ট। এর চেয়ে বেশি বলার দরকার নেই, হ্যাঁ? ইনস্ট্যান্স অফ এ ক্লাস, ইনস্ট্যান্স এটাকে অ্যাকচুয়ালি বলে বাংলাতে আমি যদি বলি পারমিশন হবে, রাইট? সো পারমিশন অফ এ ক্লাস, আমি পারমিশন কার জন্য নিব? ক্লাসে ঢোকার জন্য নিব, রাইট? আমি লাইক ফ্যামিলিতে ঢুকতে যাচ্ছি, আর বাসায় নক করতে হবে, আর যদি নক না করে ঢোকেন আপনাকে চোর বললে আপনি কিছু বলতে পারবেন? বলা তো মানে এটা অন্যায় হয়ে যাবে, রাইট? সো নক করে ঢুকতে হবে, পারমিশন নিয়ে ঢুকতে হবে। ক্লাসে কোন কিছু ইউজ করতে যাচ্ছেন, তার পারমিশন নিয়ে আপনাকে ক্লাসের প্রপার্টি আপনাকে অ্যাক্সেস করতে পারতে হবে। সো আমরা কি করি? অবজেক্ট দিয়ে কি করি? অবজেক্ট দিয়ে ফাংশনই তো কল করি, পাবলিক ফাংশন। যারা প্রোগ্রামিং করেন না, পাবলিক প্রপার্টি অ্যাক্সেস করেন না? সো পারমিশনের ভিত্তিতেই তো, নাকি? ইনস্ট্যান্স দিয়ে। সো আমরা বলতেই পারি ইনস্ট্যান্স অফ এ ক্লাস অর পারমিশন অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট। ক্লিয়ার? সো একটা কথা তো আমরা সবাই মানি যে পারমিশন ছাড়া কোনো কিছুই হয় না। আপনি জানা অজানা সবকিছুই যাই করছেন কারো না কারো পারমিশন সাপেক্ষেই করছেন। আমরা বসে আছি কারো একজনের পারমিশন, তাই না? ক্লাস করছি তার জন্য পারমিশন নিতে হয়েছে। হলুদ একটা কাগজ দিয়েছে, আপনি কিছু নোট দিয়েছেন, এটা একটা পারমিশন, বোঝা যাচ্ছে? সো সবকিছু মিলিয়ে একটা সুন্দর ডকুমেন্টেশন, যেটা আপনার জন্য এবং আপনাদের সবার জন্য একটা মাইল ফলক হবে, বিশেষ করে বেস তৈরি করার জন্য। 9 জন আছেন, আরো 3 জন, এদেরকে আমরা ইনফর্ম করে দিব অ্যাসাইনমেন্ট গুলো সম্পর্কে। 12টা অ্যাসাইনমেন্ট যদি আসে 12 ধরনের সামারি নিয়ে, আমার মনে হয় না যে ওয়েবে আর খোঁজাখুঁজি করতে হবে এই 4-5টা টার্ম সম্পর্কে শিখতে। ক্লিয়ার? সো অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন সোমবার দুপুরের মধ্যেই। সোমবার 6টায় ক্লাস, সোমবার দুপুরের মধ্যেই সবাই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। তারপরে ক্লাসে উপস্থিত হবেন, কিছু আলোচনা করব, দেন ওই দিন আমরা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ ক্লাস, অবজেক্ট এবং সঙ্গে সঙ্গে ডেটাবেজের অ্যাক্সেস নিয়ে একটা ছোট্ট এক্সাম্পল এক্সিকিউট করতে করতে সামনের দিকে আগাবো, রাইট? পরপর 2টা ক্লাস হবে প্র্যাকটিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যে টার্মিনোলজি গুলো নিয়ে আমি আগেই ওপেন করে দিচ্ছি, অবজেক্ট ক্লাস, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, রাইট? হ্যাঁ, অবজেক্ট ক্লাস, ইনহেরিটেন্স এন্ড এনক্যাপসুলেশন। হ্যাঁ, আপনারা যেটা করে আসবেন, ওপি কি, অবজেক্ট কি, ক্লাস কি, হ্যাঁ, ওপি কি, ক্লাস কি, অবজেক্ট কি, রাইট? এরপর আরেকটা কি দিয়েছি? ডব্লিউডিএলসি, হ্যাঁ হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ঠিক আছে? সরি, আরেকটা এনক্যাপসুলেশন দিয়েছি, এনক্যাপসুলেশন এবং ইনহেরিটেন্সও দিয়েছি। সো টোটাল 6টা টার্ম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি রিপিট করতে হয় ভিডিওটা আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন।